আজকের টপিক হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক, সেটার নাম হচ্ছে সিনকোপ। সিনকোপ বলতে আমরা সাধারণত যেটা বুঝি সেটা মনে হচ্ছে পেশেন্টের কনসিয়াসনেস লেভেলটা অল্টার্ড হওয়া, মানে পেশেন্ট অজ্ঞান হয়ে যাবে, সাধারণত যেটা বোঝানো হয় সিনকোপ বা সিনকোপাল অ্যাটাক। প্রায় অজ্ঞান হয়ে যাচ্ছিলেন, এটাকে বলা হয় সিনকোপাল অ্যাটাক। তাহলে আমাদের সিনকোপের যখন একজন পেশেন্ট আসবেন, ওনার আসলে কোন কারণে সিনকোপ হইল? আমি সবসময় যেরকম বলি, কিছু আছে খারাপ জিনিস যেগুলো হচ্ছে রেড ফ্ল্যাগস, এই পেশেন্টের আমার কোনো সময় নেই, ইমিডিয়েট রিসার্সেশনে যাইতে হবে। আর কিছুটা হচ্ছে যে না, একটা স্পেসিফিক ট্রিগার ছিল, সেই ট্রিগারের জন্য হচ্ছে তো সেই রকম সিনকোপ আর কি। তাহলে একটা সিনকোপের পেশেন্ট যখন আমার কাছে আসবেন, আমি হিস্ট্রিতে যেটা নিব সেটা হচ্ছে যখন উনি পড়ে গেলেন, ইনসিডেন্ট বিফোর দ্য ফল, মানে তার আগে কী হইল, ইনসিডেন্ট ডিউরিং দ্য ফল তখন কী হইল, অ্যান্ড ইনসিডেন্ট আফটার দ্য ফল এরপরে কী হইল। মনে করি সিনকোপ মানে হচ্ছে যদি মনে করি পড়ে যাওয়া, তাহলে বিফোর যখন ওনার এই সিনকোপাল অ্যাটাকটা হইলো, উনি পড়ে গেলেন, এর আগে এক্স্যাক্টলি কী হচ্ছিল? যেমন এই পেশেন্ট সিনকোপাল অ্যাটাকের আগে বলেছিলেন যে আমার খুব বেশি তীব্র একটা বুকে ব্যথা, তারপর উনি পড়ে গেলেন। তাহলে আপনি ক্লু নিশ্চয় ধরতে পারছেন যে সবার আগে আমাকে দেখতে হবে এটা কোনো কার্ডিয়াক সিনকোপাল অ্যাটাক কিনা। অথবা পেশেন্ট একটা খুব বেশি স্ট্রেনাস অ্যাক্টিভিটিতে ছিলেন, যেমন ফুটবল খেলছিলেন, রাগবি খেলছিলেন, সুইমিংয়ে ছিলেন, হঠাৎ করে কোনো সময় মনে হলো যে আমি হঠাৎ করে পানির মধ্যে অজ্ঞান হয়ে গেলাম। এরকম আপনার মাঝে পড়েন না? তাহলে এই পেশেন্টের যদি কোনো ইনহেরিটেড কার্ডিয়াক ডিজিজ থাকে, যেমন গতদিন আমরা একটা ডিজিজের কথা বলেছিলাম, ছোটোবেলা থেকে যদি হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি, বা পেশেন্টের আয়ন চ্যানেলে কোনো প্রবলেম, লং কিউটি সিনড্রোম, স্ট্রাকচারাল এনি হার্ট ডিজিজ ব্যাকগ্রাউন্ডে থেকে থাকে, এই ধরনের পেশেন্ট হুট করে উইদিন মিনিটস কোনো লক্ষণ ছাড়াই সাথে সাথে হঠাৎ করে অজ্ঞান হয়ে যেতে পারে। তাহলে এই ধরনের পেশেন্টের সিনকোপের ক্ষেত্রে আমাকে চিন্তা করতে হবে এটা কার্ডিয়াক সিনকোপ কিনা, যার প্রিভিয়াস এরকম কোনো প্রিসিপিটেটিং ফ্যাক্টর, যেটা স্ট্রেনাস অ্যাক্টিভিটি হতে পারে, চেস্ট পেইন হতে পারে, এরকম কিছু ছিল কিনা। আরেকটা পেশেন্ট হচ্ছে যেমন আপনারা ওয়ার্ডে ক্লাস করছেন, ম্যাম এদিকে পড়াচ্ছেন, 40 মিনিট 1 ঘন্টা হয়ে গেছে বেডসাইডে ক্লাস, গরম এনভায়রনমেন্ট, পিছনে দাঁড়াইছেন, আধা ঘন্টা 1 ঘন্টা সময় দাঁড়াতে হঠাৎ করে মাথাটা চক্কর দিয়ে মনে হলো পড়ে যাবো, ক্লাসমেটে ধরে ফেললো অথবা পড়েই গেলাম। তাহলে প্রলং স্ট্যান্ডিং ছিল কিনা, এক্সপোজার টু হট অ্যান্ড ক্ল্যামি এনভায়রনমেন্ট ছিল কিনা, হিউমিড এনভায়রনমেন্ট ছিল কিনা, আশেপাশে অ্যাম্বিয়েন্সটা কেমন ছিল, খুব বেশি জ্যামের মধ্যে বা খুব বেশি টেনশন এরকম কোনো সিচুয়েশনে ছিলাম কিনা। যেমন অনেক সময় হঠাৎ করে খুব শকিং একটা নিউজ শুনলে মানুষের কী হয়, মানুষ মানে ধপ করে বসে যায়, পেশেন্ট আর দাঁড়িয়ে থাকতে পারে না, মানুষও দাঁড়িয়ে থাকতে পারে না, এরকম কোনো প্রিসিপিটেটিং ট্রিগার ছিল কিনা। অথবা আপনি বন্ধু বান্ধবের সাথে কোথাও মনে করেন, যেটা এখন অনেক কালচারেই হয় যে পার্টি কালচারে ছিল, ডিজে সংস বাজতেছে, সে নাচতেছে, অথবা ওইখানে খুব বেশি ফ্ল্যাশিং অফ লাইট হচ্ছে, অথবা বিয়ে বাড়িতে গেছেন, বিয়ে বাড়িতে খুব বেশি অনেক বেশি মানুষ আসছে, ড্রামের শব্দ হইতেছে, চারিদিকে অনেক বেশি লাইট, ফ্ল্যাশিং লাইটস, এগুলোর কারণে আপনার হঠাৎ করে মনে হচ্ছে মাথাটা চক্কর দিচ্ছে এবং আপনি পড়ে গেছেন। তাইলে দেখেন যে আগে কোনো প্রিসিপিটেটিং ফ্যাক্টর ছিল কি না, থাকলে সেটা কার্ডিয়াক রিলেটেড, স্ট্রেনাস অ্যাক্টিভিটি, পেশেন্টের বুকে ব্যথা এরকম, নাকি এরকম যে আশেপাশে এনভায়রনমেন্টে কোনো চেঞ্জ হচ্ছে। তারপর হচ্ছে ডিউরিং দ্য ইভেন্ট, যখন পেশেন্ট পড়ে গেলেন তখন অ্যাকচুয়ালি কী হলো, ওই সময় পেশেন্টের কনসিয়াসনেস ছিল নাকি পেশেন্ট সত্যিই অজ্ঞান হয়ে গেছেন। এখন যদি পেশেন্ট অজ্ঞান হয়ে যান, তাহলে বেটার টু টেক এ কোলাটেরাল হিস্ট্রি ফ্রম অ্যান অ্যাটেন্ডেন্ট, যে দেখছে ওই ইভেন্টটা, এরকম একটা মানুষের কাছ থেকে সিনকোপের হিস্ট্রি নিলে আরও ভালো করে ভেরিফিকেশন হবে যে এই সময় রুগী অজ্ঞান হয়ে গেছিলেন কিনা, অজ্ঞান হওয়ার পরে ওনার কোনো ধরনের ছিকানি হয়েছে কিনা, মানে সিজার ডিসঅর্ডার, মৃগী রোগ সাধারণ কথা বললে। অনেক সময় মানুষের কী হতে পারে, হঠাৎ করে পড়ে যাওয়ার পরে কী হতে পারে, ছিকানি হতে পারে, বা মৃগীর মতো ইপিলেপটিক অ্যাটাক হতে পারে। অনেক সময় পেশেন্ট এটা নিজেই বলতে পারবে না, আপনি আশেপাশে মানুষকে জিজ্ঞেস করবেন, যদি অজ্ঞান হয়ে যাওয়ার পরে ওনার কোনো ছিকানি হয়েছিল কি না, শুধুমাত্র এক হাতে এক পায়ে বা কোনো একটা জায়গায় হয়েছিল নাকি পুরা শরীরে ছিকানি হয়েছিল, এই সময় ওনার কোনো টাং বাইটিং হয়েছিল কিনা, পেশেন্ট কাপড়ের চোপড়ে প্রস্রাব পায়খানা করে দিয়েছিলেন কিনা, এবং হাউ মাচ টাইম ডিড ইট টেক দ্য পেশেন্ট টু রিকভার কনসিয়াসনেস। সাধারণত কার্ডিয়াক হিস্ট্রিতে কী হয়, সাডেন একটা কোনো কারণে পেশেন্টের অক্সিজেন ডিমান্ড অনেক বেশি বেড়ে যায় এবং ব্রেনে ওই তুলনায় ব্লাড সাপ্লাই কম থাকে, যার কারণে সিনকোপাল অ্যাটাক হয়। বাট এই যে এরিথমিয়া বা সাডেন একটা অ্যাবনর্মালিটির জন্য কার্ডিয়াক যে সমস্যাটা হইল, বেশিরভাগ ক্ষেত্রে কী হয়, পেশেন্টের একটু সময় পরে কার্ডিয়াক এই এরিথমিয়াটা হার্ট কম্পেনসেট করা ট্রাই করে, তাহলে পেশেন্ট আবার কী হয়, একটু সময় পরে হুঁশে চলে আসতে পারে। তাহলে একটু র্যাপিড রিকভারি কার ক্ষেত্রে হবে, কার্ডিয়াক পেশেন্টের ক্ষেত্রে। যখন ব্লাড সাপ্লাই কমার জন্য শুধু ধপ করে অজ্ঞান হয়ে গেল, তখন দেখবেন, জিজ্ঞেস করবেন যে ওই সময় পেশেন্টকে দেখতে কেমন লাগতেছিল, তাহলে পেশেন্ট একদম ফ্যাকাশে হয়ে যাবে, পেশেন্ট একদম ফ্যাকাশে হয়ে যাবে, এবং উইদিন মিনিটস যখন রিকভারিটা হবে তখন আবার ফেসটা কেমন হবে, ফ্লাশিং। তাহলে এই হিস্ট্রিটা নেবেন, যখন পেশেন্ট পড়ে গেছিলেন তখন একদম মুখ ফ্যাকাশে লাগছিল কিনা, খুব তাড়াতাড়ি র্যাপিড রিকভারি হয়েছে কিনা উইদিন 1 or 2 মিনিটস, অ্যান্ড তারপর পেশেন্টের পুরোটা ফেস ফ্লাশড হয়ে গেছিলো কিনা। আচ্ছা, এখন পেশেন্টের যদি ছিকানি হয় বা এই ধরনের ইপিলেপটিফর্ম মুভমেন্ট হয়, জিজ্ঞেস করবেন তারপরে পেশেন্টের নর্মাল হতে কত সময় লাগছে,
সাধারণত পোস্ট ইকটাল অ্যাক্টিভিটি, মানে একজন পেশেন্টের মৃগী বা নিউরোলজিক্যাল কারণে যাদের সিজার ডিসঅর্ডার আছে, ওদের হচ্ছে একবার এরকম ফলের পর যদি কোনো কারণে ইপিলেপটিক অ্যাটাক হয়, একটু সময় লাগে নর্মাল রিকভারি হতে, সেটা আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা হতে পারে। এটাকে বলা হয় পোস্ট ইকটাল ফেজ। কী বলে? পোস্ট ইকটাল ফেজ। তাহলে পেশেন্টের ঘুম থেকে ওঠার পরেও বা হুশে আসার পরেও পেশেন্ট একটু সময় ঘুম ঘুম করবে, আশেপাশে কাউকে ঠিকমতো চিনতে পারবে না, প্রশ্নগুলো উত্তর দিতে পারবে না, এরকম ছিল কি না, নাকি পেশেন্ট একদম মোটামুটি 1-2 মিনিটের পরে যখন উঠছেন তখন মোটামুটি উনি নর্মাল। মোটামুটি যদি র্যাপিড রিকভারি হয় সেটা হচ্ছে কার্ডিয়াকের দিকে বেশি যাচ্ছে। তাইলে বিফোর দ্য ইভেন্ট, ডিউরিং দ্য ইভেন্ট অ্যান্ড আফটার দ্য ইভেন্ট। এখন এই ইভেন্টের পরে ওঠার পরে পেশেন্টের শ্বাসকষ্ট ছিল, বুকে ব্যথা ছিল, বুক ধরফর করছে, তা আমি চিন্তা করবো যেটা কার্ডিয়াককে নিয়েছি তাড়াতাড়ি করে করলাম। ওঠার পরে কি হইলো? পেশেন্ট পোস্ট ইকটাল অ্যামনেশিয়া, ডানে বামে তাকাচ্ছে না, বুঝতে পারতেছে না, কনফিউজড আছে, চিন্তা করবে এটা সিজার ডিসঅর্ডার বা এরকম কোনো কিছু কিনা। ওঠার পরে পেশেন্ট বললেন আগে ভালো হয়েছিল, এখন কথা বলতে পারতেছে না, মুখে কথা লেগে আসতেছে, স্লারিং অফ দ্য স্পিচ, এক সাইডে হাত পা অবশ হয়ে গেছে, বা পেশেন্ট মানে এরপর থেকে ওই ইভেন্টের পর থেকে পেশেন্ট হচ্ছে এক সাইডের বডি মুভমেন্ট করতে পারছে না, একটা হাত প্যারালাইসিস হয়ে গেছে। এরকম কোনো ধরনের ফোকাল নিউরোলজিক্যাল ফিচার থাকে, আমরা চিন্তা করবো পেশেন্টের স্ট্রোক বা এরকম কোনো কিছু হয়ে গেল কিনা, ফোকাল নিউরোলজিক্যাল ফিচার আছে কিনা। আবার আপনাদের যেটা হয়, আমি সবসময় বলি ভ্যাসোভেগাল অ্যাটাক, অনেক লম্বা সময় ধরে দাঁড়াচ্ছিলেন, দাঁড়ায় থাকতে থাকতে হঠাৎ করে কী হলো? ভেগাল টোন কমে গেল। এই প্যারাসিম্প্যাথিক অ্যাক্টিভিটির জন্য কী হতে পারে? পেশেন্ট হঠাৎ করে মনে হবে যে আমি আর দাঁড়ায় থাকতে পারতেছি না, হার্ট রেট কমে যাবে এবং পেশেন্ট ঘাম ঘাম দিবে, মনে হবে পোস্চুরাল একটা, অনেক সময় লম্বা সময় দাঁড়ায় থাকলে পোস্চুরাল ড্রপও হতে পারে, তখন পেশেন্ট দপ করে পড়ে গেল। এই ধরনের পেশেন্ট সাধারণত কী হবে? একটু রেস্টে থাকলে, যখন তার মাথাটা একটু বুকের কাছে নিয়ে রাখবে, একটু ব্লাড সার্কুলেশন ভালো হবে, সেই পেশেন্ট হুঁশে চলে আসবে, মোটামুটি রিকভারি হয়ে যায় 5-7 মিনিটের মধ্যে। ওই পিরিয়ডটা তো আমরা জিজ্ঞেস করতে পারি ভেসোভেগাল অ্যাটাক বা নিউরোজেনিক কজে যখন পেশেন্টের ফল হয়, ওই সময় আরও কিছু অটোমিক সিমটমস থাকতে পারে, যেমন পেশেন্টের ওই সময় হাঙ্গার ছিল কিনা, ফিলিং অফ আনইজিনেস ছিল কিনা, একটা নশিয়া ফিলিং হয়েছে কিনা, পেশেন্টের পড়ে যাওয়ার কিছু সময় আগে থেকে মনে হয়েছে কিনা যে ডিজি লাগতেছে, মাথা ঘুরতেছে, যে আমার ভালো লাগতেছে না, একটা ব্যালেন্সের প্রবলেম হচ্ছে। এই ধরনের একটা প্রিসিডিং সিমটমসের পরে পেশেন্ট পড়ে যেতে পারে ভেসোভেগাল অ্যাটাকের ক্ষেত্রে। আবার বয়স্ক মানুষের ক্ষেত্রে বলবো, অনেক সময় এমন হয় না, আপনারা দেখছেন কিনা, যে কখনো কোনো পেশেন্ট বেড থেকে যখন উঠে, হুট করে বেড থেকে উঠলেই পেশেন্ট হচ্ছে কি নিজের বডি ব্যালেন্সে রাখতে পারে না, ধাপ করে পড়ে যাচ্ছে। তাহলে আমরা অনেক সময় পেশেন্টকে বলি না, আপনি বসার পরে একটু সময় বেডে রেস্ট করবেন, 1 মিনিট সিটিং পজিশন থাকার পরে আপনি বেড থেকে নামবেন। তাহলে পোস্চুরাল কিছু কারণেও পেশেন্টের সিনকোপাল অ্যাটাক হতে পারে, হুট করে খুব বেশি স্পিডে বেড থেকে নেমে যাওয়া, এটার জন্য ওল্ড এজে সিনকোপাল অ্যাটাক হতে পারে। আবার কিছু রিফ্লেক্স আছে, মিকচুলেশন রিফ্লেক্স, অর্ধেক রাত্রেবেলা পেশেন্ট ভোরবেলা ঘুম ভাঙলো, উঠে ওয়াশরুমে গেল প্রস্রাব করতে, ওই যে প্রস্রাব করার জন্য উনি হুটহাট করে বেড থেকে নামলেন, ওই যে একটা ব্যালেন্সের প্রবলেম হলো ওনার, হুট করে পজিশনিং চেঞ্জের কারণে মানুষের ব্লাড প্রেশারের আপ ডাউন হতে পারে। সেটার কারণে পেশেন্টের বডি সাধারণত ইয়াং এজের পেশেন্টদের কমই হয়, ওল্ড এজে এই বডির ইলাস্টিসিটিটা, ব্লাড ভেসেলের ইলাস্টিসিটিটা সময়ের সাথে সাথে কমে যায়, সেই টোনটা মেনটেন করতে পারে না, হঠাৎ করে পেশেন্ট কী হয়? ফল হয়ে যায়। তাই এরকম জুড়ে কাশির পরেও হতে পারে, এটাকে বলা হয় কফ সিনকোপ। মিকচুলেশনের পরে হতে পারে, এটাকে বলা হয় মিকচুলেশন সিনকোপ। তাহলে আমি বারবার বলতেছি যে ব্লাড প্রেশারের তারতম্যের কথাটা। তাইলে অর্থোস্টেটিক হাইপোটেনশন, আমরা কি এটার নাম শুনছি কিনা, যে পেশেন্টের ব্লাড প্রেশার যখন আমি বসা অবস্থায় দেখব অথবা লাইং অবস্থায় দেখব, তারপরে পেশেন্টকে বলবো আপনি একটু ব্যাক সাইডে দাঁড়ান, দাঁড়ানোর পরে পেশেন্ট 3 মিনিট সময় দাঁড়াবেন, দাঁড়ানোর পরে আমি ওনার ব্লাড প্রেশারটা আবার মেজার করবো। তাহলে যদি সিস্টোলিক ব্লাড প্রেশার মোর দেন 20 অ্যান্ড ডায়াস্টোলিক ব্লাড প্রেশার মোর দেন 10 ফল করে, দাঁড়ানোর পরে ব্লাড প্রেশারটা এর থেকে বেশি যদি ফল করে, সিস্টোলিক 20 বেশি, ডায়াস্টোলিক 10 বেশি, তখন আমরা বলি কি এটা অর্থোস্টেটিক হাইপোটেনশন। তাহলে অর্থোস্টেটিক হাইপোটেনশন নর্মালি হওয়ার কথা না, সাধারণত ওল্ড এজে কী হয়, আমাদের পেরিফেরাল ভেসেলগুলোর রেজিস্ট্যান্স অনেক কমে যায়, তখন এই ইমব্যালেন্সের জন্য কী হতে পারে? অর্থোস্টেটিক হাইপোটেনশন। আবার কিছু ড্রাগ আছে অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ, দিলামই তো প্রেশার কমানোর জন্য, কিন্তু সবগুলো হচ্ছে পোস্চুরাল হাইপোটেনশন করে না। এরকম ইম্পর্টেন্ট 1-2টা ড্রাগ হচ্ছে ACE ইনহিবিটর, অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটর কী করতে পারে? পোস্চুরাল হাইপারটেনশন। তাহলে আমি ড্রাগ হিস্ট্রি নেব যে ওনার হাইপারটেনশন আছে কিনা, উনি অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ কোনটা খায়, ওনার যখন সিনকোপাল অ্যাটাক হলো ওই সময় কিন্তু উনি অর্ধেক রাতে উঠে ওয়াশরুমে গেছিলেন কিনা, বা খুব র্যাপিড চেঞ্জ অফ পোস্টার হয়েছে কিনা, অথবা পেশেন্ট অনেক লং স্ট্যান্ডিং, অনেক সময় 1 ঘন্টা 2 ঘন্টা কোনো হট হিউমিড এনভায়রনমেন্টে দাঁড়ানো ছিলেন কিনা। তাহলে এইগুলোর জন্য কী হতে পারে? পেশেন্টের সিনকোপ হতে পারে। আমাদের মেইনলি পরীক্ষায় যেটা আসবে, পেশেন্টের কার্ডিয়াক সিনকোপ এবং নিউরোজেনিক সিনকোপের মধ্যে আমাকে পার্থক্য করতে হবে। তাহলে কার্ডিয়াক সিনকোপের ক্ষেত্রে পেশেন্টের প্রিভিয়াস ফ্যামিলি হিস্ট্রি, নিজের কোনো স্ট্রাকচারাল হার্ট ডিজিজ বা ওই প্রিসিডিং ইভেন্টের পূর্বে স্ট্রেনাস কোনো অ্যাক্টিভিটি, কোনো চেস্ট পেনের হিস্ট্রি থাকতে পারে এবং রিকভারিটা হবে র্যাপিড।
আর নিউরোজেনিকের ক্ষেত্রে রিকভারিটা একটু স্লো হইতে পারে। পেশেন্টের আদার্স অটোনমিক ফিচার্স যেমন হাঙ্গার, নৌশিয়া, ভমিটিং, লাইট হেডেডনেস, ডিজিনেস থাকতে পারে এবং এরকম কোনো প্রিসিপিটেটিং ইভেন্ট যেমন অনেক সময় হট হিউমিড এনভায়রনমেন্টে দাঁড়ায় থাকা, তারপর হচ্ছে পেশেন্টের আগের কোনো সিজার লাইক হিস্ট্রি বা এরকম কোনো কিছু ছিল কিনা সেটা থাকতে পারে। তাহলে আমরা কার্ডিয়াক এবং নিউরোজেনিক সিনকোপের মধ্যে পার্থক্য করব এবং সিনকোপের জন্য খুঁজবো যে পেশেন্টের হিস্ট্রি শুনে কী মনে হচ্ছে, মোর সাজেস্টিভ অফ কার্ডিয়াক নাকি নিউরোলজিক্যাল সিনকোপ, নাকি জাস্ট একটা বিনাইন ভেসোভেগাল অ্যাটাক। অনেক সময় দাঁড়াইতে দাঁড়াইতে কী হলো, ভেগাল টোন কমে গেল, যার কারণে পেশেন্টের কী হবে, এই ফলটা হতে